ইরানের আকাশ সীমানায় ৪,০০০ ফুট উপরে যেখানে মেঘের ভেলায় নীল আকাশ যেন হাজার ওয়েটের আলোয় আলোকিত, সেখানে একজন পাইলট একা উঠছিলেন। সকাল ৯টা বাজতে আর ৬ মিনিট বাকি। ক্যাপ্টেন রেজা ফরহাদি তার যুদ্ধবিমান নিয়ে ইরানের সীমান্তবর্তী আকাশে একটা রুটিন টহল মিশনে বের হয়েছিলেন। এমন মিশনে তিনি অসংখ্যবার অংশ নিয়েছেন। প্রতিদিনের মতো আকাশ পরিষ্কার ছিল, দৃশ্যমানতা ছিল চমৎকার। পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছিল, সবকিছু একদম গতানুগতিক মনে হচ্ছিল। কিন্তু যারা আকাশে উড়ে বেড়ায়, বিশেষ করে অভিজ্ঞ পাইলটদের একটা বিশেষ ক্ষমতা থাকে, তারা পরিস্থিতি বদলানোর আগেই তার ইঙ্গিত পেয়ে থাকেন। রেজার ভেতরেও সেদিন সকাল থেকে একটা অস্বস্তি কাজ করছিল, যদিও তিনি নিজেও ঠিক বুঝতে পারছিলেন না তার ষষ্ঠ ইন্দ্রিয় কেন এত জোরালোভাবে সতর্ক করছে। হঠাৎ করে রাডার স্ক্রিনে একটা সিগন্যাল ভেসে ওঠে। প্রথমে রেজা ভাবলেন হয়তো পাখির ঝাঁক অথবা আবহাওয়াজনিত কোনো গোলমাল, কিন্তু মুহূর্তে তার ধারণা ভুল প্রমাণিত হলো। সিগন্যালটি মিলিয়ে যাওয়ার বদলে স্থির হয়ে গেল, এবং তারপরে ঘটলো এমন একটা ঘটনা যা দেখে তার চোখ বিশ্বাস করতে চাইল না। পেছনে ফিরে তাকালে বুঝলেন আজকের দিনটা আর স্বাভাবিক থাকছে না। তার পেছনে দুটো অজানা ফাইটার জেট, কোনো পরিচিতি নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সাড়া নেই, শুধু নীরবে তাকে অনুসরণ করছে। সামরিক বিমান চলাচলের বিচারে ওই দূরত্ব মাত্র কয়েকশো মিটার, যা অত্যন্ত কাছের। কিন্তু সমস্যা হলো ইরানি বিমান বাহিনীর অন্য কোনো বিমান এই এলাকায় থাকার কথা ছিল না। রেজার মিশন প্ল্যান অনুযায়ী এই সময় এই আকাশে শুধুমাত্র তিনি একাই থাকবেন। তাহলে প্রশ্ন, এই জেটগুলো এলো কোথা থেকে? আরও একটা বড় প্রশ্ন, এরা আসলেই কারা? রেজা মুহূর্তের মধ্যেই তার রেডিও চালু করলেন এবং বেস বা কন্ট্রোল রুম থেকে কল করে পরিস্থিতি জানালেন। ওপাশ থেকে অপারেটর প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু রেজার কণ্ঠস্বরের গুরুত্ব এবং আতঙ্ক বুঝে পরে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেন। এদিকে রেজা ককপিটের ভেতরে বসে পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করলেন। তার হাতে ছিল F-4 টমক্যাট। এটি একসময়ের অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান। 70-এর দশকে যখন ইরান এবং আমেরিকার সম্পর্ক ভালো ছিল, তখন এই বিমানগুলো কেনা হয়েছিল। পরবর্তীতে সম্পর্ক খারাপ হয়ে গেলেও ইরান এগুলো ধরে রেখেছে, নিজেদের প্রযুক্তিতে আপগ্রেড করেছে, নতুন রাডার বসিয়ে এবং আধুনিক মিসাইল সিস্টেম যুক্ত করেছে। ঘন্টায় ২৫০০ কিলোমিটারেরও বেশি গতিতে উঠতে পারে এটি, এবং শক্তিশালী রাডার ২২ কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতেও সক্ষম। কিন্তু এখানে আসল রহস্য লুকিয়ে রয়েছে। এত শক্তিশালী রাডার থাকা সত্ত্বেও রেজা তার পেছনের জেটগুলোকে ঠিকমতো শনাক্ত করতে পারছিলেন না। সিগন্যাল আসছে, আবার মিলিয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে, আবার কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে। আর এই একটা বৈশিষ্ট্যই যথেষ্ট বোঝার জন্য যে ওই বিমানগুলো কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এগুলো স্টেলথ প্রযুক্তির তৈরি। স্টেলথ টেকনোলজি মানেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। পৃথিবীতে এই যুদ্ধ বিমান হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। তার মানে যারা রেজার পেছনে আছে তারা বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিগুলোর কোনো একটির অন্তর্ভুক্ত। এই উপলব্ধি পুরো পরিস্থিতিকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেল। সাধারণত কোনো বিমান ভুলবশত অন্য কোনো আকাশ সীমানায় ঢুকে গেলে দ্রুত ফিরে যায়, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটেছিল। ওই জেটগুলো শুধু থেমে থাকেনি, বরং রেজাকে অনুসরণ করছিল, যেন ইচ্ছাকৃতভাবে তারা জানতে চাচ্ছে রেজা সেখানে আছে। রেজা দ্রুত বুঝতে পেরে তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল এই মুহূর্তে নিজের অবস্থান ধরে রাখা। তিনি যদি সরে যান তাহলে এই অজানা জেটগুলো আরও ভেতরে প্রবেশ করতে পারে, আর সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি সিদ্ধান্ত নিলেন যতক্ষণ না ব্যাকআপ বা শক্তি বৃদ্ধি আসছে ততক্ষণ তিনি একাই মোকাবেলা করবেন। এদিকে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হলো মাত্র ২ মিনিটের মধ্যে আরও ২টি যুদ্ধ বিমান পৌঁছে যাবে, কিন্তু রেজার কাছে সেই ২ মিনিট মনে হচ্ছিল যেন ২ ঘন্টার মতো। এই সময় রেজা একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বারবার উচ্চতা পরিবর্তন করতে লাগলেন, কখনো ১০০০ ফুট উপরে উঠলেন, আবার কখনো ২০০০ ফুট নিচে নামছেন। এটি একটি প্রতিরক্ষামূলক কৌশল, যাতে শত্রু তাকে সহজে টার্গেট করতে না পারে। কিন্তু তারপর যা ঘটলো তা দেখে রেজা সত্যি চমকে গেলেন। এই অজানা জেটগুলো হুবহু তার সাথে উপরে রয়েছেন এবং নিচে নামছে। তারা যেন ছায়ার মতো তার সাথে লেগে রয়েছে, নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলছে। এত নিখুঁতভাবে ফরমেশন ধরে রাখা কোনো সহজ কাজ নয়। রেজা বুঝলেন ওই পাইলট শুধু উন্নত প্রযুক্তির উপর নির্ভর করছে না, তারা নিজেদের দক্ষতাও অসাধারণ। এই উপলব্ধি তাকে আরও সতর্ক করে তুলল। তিনি জানতেন এখন প্রতিটি চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভুল সিদ্ধান্ত হতে পারে পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। অবশেষে মিনিট ২ পার হলো।
দূর আকাশে দুটো ছোট বিন্দু দেখা গেল, যা দ্রুত এগিয়ে আসছিল। সেগুলো ছিল MiG-29 রাশিয়ার তৈরি মারাত্মক যুদ্ধ বিমান। ইরানি বিমান বাহিনীর গর্বের অংশ। কাছাকাছি আকাশে যুদ্ধের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই বিমান অসম্ভব দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে এবং তীব্র বেগে ঘুরতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে তাকে আকাশ শিকারীও বলা হয়। ক্যাপ্টেন আলিয়া সাগর এবং ক্যাপ্টেন আমির দুজনে অত্যন্ত দক্ষ পাইলট। তারা দ্রুত রেজার সঙ্গে রেডিওতে যোগাযোগ করলেন এবং পরিস্থিতি বুঝে নিয়ে একটা ফরমেশন দাঁড় করালেন। রেজা মাঝখানে দুই পাশে দুটো মিগ। এটা শুধু সামরিক কৌশল ছিল না, এটা ছিল বার্তাও বটে। ইরান জানাতে চাইছিল তারা প্রস্তুত। 3টি ইরানি যুদ্ধ বিমান এখন দুটো অজানা জেটের। এবার কন্ট্রোল রুম থেকে নির্দেশ এলো, রেডিওতে স্পষ্ট বার্তা পাঠানো হলো ইংরেজি ও ফার্সিতে। আপনারা ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছেন। 2 মিনিটের মধ্যে এলাকা ত্যাগ করুন, নতুবা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না, কোনো জবাব নেই, কোনো প্রতিক্রিয়া নেই। ওই জোটগুলো যেন কিছু শুনতে পারছে না, একইভাবে উঠতে থাকলো। এই নীরবতা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলল। কারণ যখন কোনো সামরিক বিমান যোগাযোগের সাড়া না দেয়, তখন বোঝা যায় তারা ইচ্ছাকৃতভাবে নীরব থাকছে। এটা একটা মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে। বিশ্লেষকরা এই জেটগুলোর চলাফেরার ধরন এবং রাডারে ধরা না পড়ার বৈশিষ্ট্য সব সামগ্রিক আচরণ পর্যালোচনা করে একটি উপসংহারে পৌঁছলেন। এই বিমানগুলো সম্ভবত F-22 র্যাপটর, পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি, যা সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তির তৈরি। সাধারণ রাডারে এটি প্রায় অদৃশ্য এবং অসাধারণ গতি এবং যুদ্ধ ক্ষমতা রয়েছে। আর যদি সত্যি এগুলো র্যাপটর হয়ে থাকে, তাহলে পুরো ঘটনার মাত্রা অন্যরকম হয়ে যায়। কারণ এটা তখন আর কোনো দুর্ঘটনা থাকে না, এটা হয়ে যায় ইচ্ছাকৃত অনুপ্রবেশ। একটা পরিকল্পিত গোয়েন্দা অভিযান। হয়তো পরীক্ষা করা যাচ্ছে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে, কত দ্রুত ইরান সাড়া দিতে পারে, আর পাইলটের দক্ষতা কেমন বা অস্ত্র ব্যবস্থা কতটা কার্যকর। শীতল যুদ্ধের সময় থেকে শক্তিশালী দেশগুলো একে অপরের সীমানার ভেতরে ঢুকে এভাবে পরীক্ষা চালিয়ে আসছে। তবে আধুনিক প্রযুক্তির এই যুগে এই পরীক্ষাগুলো আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। কন্ট্রোল রুমে তখন উত্তেজনা চরমে পৌঁছেছে। সিনিয়র কমান্ডাররা জানতে চাচ্ছেন পরবর্তী সিদ্ধান্তটি একটি ছুরির ধার দিয়ে হাঁটার মতো। খুব বেশি আক্রমণাত্মক হলে আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে। বিশ্বমঞ্চে ইরানকে উস্কানিদাতা হিসেবে দেখানো যেতে পারে। আবার খুব দুর্বল প্রতিক্রিয়া দেখালে ইরানকে অক্ষম মনে করা হতে পারে। ফলে ভবিষ্যতে আরও সাহস নিয়ে এমন অনুপ্রবেশ হতে পারে। তাই একটা মধ্যপন্থা খুঁজছিলেন তারা। এমন কিছু করতে হবে যা স্পষ্ট বার্তা দেবে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো ক্যাপ্টেন আলিয়া সাগরকে একটি ওয়ার্নিং শট বা সতর্কমূলক গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হলো। এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হবে, কিন্তু সেটি সরাসরি টার্গেটকে আঘাত করার জন্য নয়। এটা হবে একটা সতর্কমূলক বার্তা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কৌশল। যখন সব ধরনের রেডিও যোগাযোগ ব্যর্থ হয়, তখন এই পদক্ষেপ নেওয়া হয়। ক্যাপ্টেন আলিয়া সাগর নির্দেশ পেয়ে অস্ত্র ব্যবস্থা সক্রিয় করলেন, মিসাইল লক করলেন। সামনে ডিসপ্লেতে লাল সংকেত জ্বলে উঠল, টার্গেট লকড। তিনি গভীর শ্বাস নিলেন, একটা মুহূর্তে থামলেন এবং তারপর ট্রিগার চাপলেন। মিসাইলটি বের হয়ে গেল, ধোঁয়ার লেজ ফেলে প্রচণ্ড শব্দ করে ছুটে গেল অজানা জেটের দিকে। তারপর রেজা ককপিট থেকে পুরো দৃশ্যটি দেখলেন। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এই প্রথমবারের মতো তিনি সত্যিকার অর্থে বুঝতে পারলেন পরিস্থিতিটি কতটা গুরুতর। মিসাইলটি এমনভাবে ছোড়া হচ্ছিল যেন ওই জেটগুলো খুব কাছ দিয়ে যাবে, কিন্তু আঘাত করবে না। এটি ছিল চূড়ান্ত সতর্ক বার্তা, ইরানের পক্ষ থেকে শেষ সুযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পর্যন্ত কোনো দেশ স্বীকার করেনি যে ওই বিমানগুলো তাদের ছিল। কোনো সরকারি বিবৃতি আসেনি, কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর। কারণ যে দেশ এই অভিযান চালিয়েছে তারা জানেন স্বীকার করলে কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে, আবার অস্বীকার করলে ইরানের দাবি দুর্বল হতে পারে। তাই নীরব থাকাটাই তাদের কাছে সবচেয়ে নিরাপদ কৌশল মনে হচ্ছে। কিন্তু এই নীরবতা একটা বিপজ্জনক নজির তৈরি করেছে। কারণ আজ যেটা পরীক্ষা ছিল, কাল সেটা আসল অভিযান হতে পারে। আর তখন শুধু ওয়ার্নিং শট দিয়ে থামানো যাবে না। সেদিন ইরানের আকাশে যা ঘটছিল তা শুধু দুটো দেশের মধ্যে সামরিক উত্তেজনার ঘটনা নয়, এটি আধুনিক যুদ্ধের একটি নতুন মাত্রা দেখিয়েছে, যেখানে সরাসরি গুলি না চালিয়েও প্রতিপক্ষকে পরীক্ষা করা যায়, চাপে ফেলা যায় এবং গোপনীয় তথ্য সংগ্রহ করা যায়। আর এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।